প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মূলত তোমাদের বিবিএ অনার্স থার্ড ইয়ারের লিগাল আসপেক্টস অফ মার্কেটিং এর এই কোর্সটি মূলত আলোচনা করছি। তো আজকে এই মুহূর্তে মূলত আমি আমার 11তম লেকচারের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো শুরুতেই যেটা আমি বলতে চাই তোমাদেরকে সেটা হচ্ছে যে আমরা মূলত ধারাবাহিকভাবে আমাদের সিলেবাসের সাথে সঙ্গতি রেখেই মূলত আমরা চেষ্টা করছি আমাদের আলোচনা কন্টিনিউ করতে বা চালিয়ে যেতে। তো এ পর্যায়ে আমরা যেহেতু আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি, সে কারণে শুরুতেই দেখা যাচ্ছে যে আজকে যেহেতু আমরা আমাদের 11তম ক্লাসের কার্যক্রম শুরু করবো, এই পর্যায়ে আমি তোমাদের সাথে আমার যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাওয়া যাক। আজকের ক্লাসের যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা স্লাইডগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা স্লাইডগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে। দেখো একটু খেয়াল করে। আমরা মূলত আজকে দুইটা ছোট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আদার্স ইম্পর্টেন্ট অ্যাক্টের আন্ডারে চ্যাপ্টার 4.3 হাট অ্যান্ড বাজার অর্ডিন্যান্স 1959 অ্যান্ড চ্যাপ্টার 4.4.1 দ্য পিওর ফুড অর্ডিন্যান্স। হ্যাঁ, বেসিক্যালি এই দুইটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, হাট অ্যান্ড বাজার অর্ডিন্যান্স এবং পিওর ফুড অর্ডিন্যান্সের আন্ডারে দ্য পিওর ফুড অর্ডিন্যান্স ইন্ট্রোডাকশন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, চলে যাওয়া যাক। তাহলে আমাদের আজকের আলোচনার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা একটু জেনে নিই। চ্যাপ্টার 4.3 তে হাট অ্যান্ড বাজার অর্ডিন্যান্সে যে টপিকগুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার পিওর ফুড অর্ডিন্যান্স ইন্ট্রোডাকশনের আন্ডারে তোমার যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই টপিকগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাওয়া যাক আমরা আমাদের মূল আলোচনায়। তো শুরুতেই আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 4.3 হাট অ্যান্ড বাজার অর্ডিন্যান্সের যে টপিকগুলো আছে সেগুলো আমরা আগে আলোচনা করব, তারপরে আমরা পিওর ফুড অর্ডিন্যান্সের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই সাম ইম্পর্টেন্ট ডেফিনেশন। হাট অ্যান্ড বাজার অর্ডিন্যান্সের আন্ডারে যে প্রথম টপিকটা আসছে সেটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ডেফিনেশনস। হাট বা বাজার, দেখো প্রিয় শিক্ষার্থীরা, হাট এবং বাজার বলতে একটি নির্দিষ্ট স্থানকে আমরা বোঝাই। সাধারণত যে স্থানে লোকেরা সপ্তাহের প্রতিদিন অথবা বিশেষ বিশেষ দিনে প্রধানত কৃষিপণ্য, বিশেষ করে ফল, গবাদি পশু, পশুর চামড়া, হাঁস মুরগি, মাছ, মাংস, ডিম, দুধ, দুগ্ধজাত সামগ্রী বা অন্যান্য খাদ্য সামগ্রী বা পানীয় দ্রব্যাদি বা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অন্যান্য যে সকল দ্রব্য বিক্রয়ের জন্য সমবেত করা হয়, এই ধরনের স্থানকেই মূলত আমরা আমাদের এই অধ্যাদেশ অনুযায়ী হাট বা বাজার হিসেবে আমরা আখ্যায়িত করে থাকি। প্রিয় শিক্ষার্থী, নোটিফিকেশন, এর পরে যে ইয়েটা আসছে সেটা হচ্ছে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন। নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বিজ্ঞপ্তি বলতে সরকারি গেজেট বাংলাদেশের বিধান অনুযায়ী প্রকাশিত কোনো নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে ঘোষণা প্রদান। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা আমরা জানি সেটা হচ্ছে যে বিজ্ঞপ্তি আকারে সেই বিষয়টা সাধারণত সাধারণ মানুষের গোচরীভূত করা হয়ে থাকে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে স্বত্বাধিকারী অর্থাৎ প্রোপ্রাইটর। স্বত্বাধিকারী বলতে এমন এক ব্যক্তিকে বোঝায় যে ট্রাস্টের মাধ্যমে বা নিজের কল্যাণে কোনো ভূসম্পত্তি কিংবা তার একটি অংশের মালিকানার অধিকারী তিনি হয়ে থাকেন। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে রেজিস্ট্রিকৃত অর্থাৎ রেজিস্ট্রার। রেজিস্ট্রিকৃত বলতে কোনো দলিল নিবন্ধিত করার জন্য সাময়িকভাবে বলবৎযোগ্য আইনের অধীনে নিবন্ধনকৃতকে বোঝায়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কালেক্টর। কালেক্টর বলতে আমরা আসলে কি বুঝি? কালেক্টর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কালেক্টর
একটি জেলার কালেক্টর বা ডেপুটি কমিশনার বা সরকার কর্তৃক নিয়োজিত এইরূপ অফিসারগণকে এবং যারা এই আইনের অধীনে কালেক্টরের সমস্ত বা যে কোনো দায়িত্ব সম্পূর্ণ করতে পারেন তারাই মূলত কালেক্টরের অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে এগুলোই ছিল মূলত এই 5টা জিনিস ছিল এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু বিষয়, যে কারণে আমরা সেটার ডেফিনেশনটা শুরুতেই জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ হাট বাজার অর্ডিন্যান্স, অর্থাৎ হাট এবং বাজার অধ্যাদেশের ব্যাপ্তি এবং প্রয়োগ। হাট এবং বাজার অধ্যাদেশের ব্যাপ্তি এবং প্রয়োগ কিভাবে, এটার বিস্তৃতিটা আসলে কতটুকু এবং এটার অ্যাপ্লিকেশনটাই বা কিভাবে হয়ে থাকে, সেটাই মূলত আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে হাট বাজার অধ্যাদেশের ব্যাপ্তি, অর্থাৎ সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল হাটবাজারের জন্যই কিন্তু এই অধ্যাদেশ প্রযোজ্য হবে। অর্থাৎ সকল হাটবাজারকেই এই অধ্যাদেশের যে বিধানগুলো আছে সেগুলো অনুসরণ করে চলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে হাট এবং বাজার অধ্যাদেশের প্রয়োগ, অর্থাৎ ব্যাপ্তিটা কোন দিকে দেখো, সমগ্র বাংলাদেশের সমস্ত হাট বাজার এই অধ্যাদেশের জন্য আওতায় থাকবে এবং সমগ্র বাজারই মূলত এই অধ্যাদেশের আওতায় তারা অনুসরণ করতে বাধ্য থাকবে। আর এই হাট বাজারের এই অধ্যাদেশটা কিভাবে মূলত অ্যাপ্লিকেশন হবে, এই হাট বাজার অধ্যাদেশের প্রয়োগটা কিভাবে হবে সেটা আমরা জানি। দেখো, এই অধ্যাদেশের সকল বিধানগুলো বাংলাদেশের প্রতিটি হাট বাজারের জন্য প্রয়োগ হবে এবং অবিলম্বে হাট বাজারের সকল ক্ষেত্রে এই বিধান প্রয়োগ হবে বা কার্যকর করতে হবে। তো এই হচ্ছে মূলত আমাদের মূল বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে এরপর যে জিনিসটা আসছে সেটা তোমার নেক্সট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার প্রভিশন রিলেটিং অফ টেকিং লাইসেন্স ফর এস্টাবলিশ অফ হাটস অ্যান্ড বাজার, অর্থাৎ হাট বাজার স্থাপনের জন্য লাইসেন্স গ্রহণ সংক্রান্ত আইনের বিধান। প্রিয় শিক্ষার্থীরা, হাট বাজার স্থাপন তো চাইলেই করা যাবে না, সেটা আমাদের আসলে এটা লাইসেন্স নেওয়ার একটা বিষয় থাকবে। তো এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে 1959 এর 2 ধারা অনুযায়ী হাট বাজার স্থাপনের জন্য লাইসেন্স গ্রহণ সংক্রান্ত আইনের যে সকল বিধান আছে সেই বিধানগুলো মূলত আমরা এখন জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 1 একটু খেয়াল করে দেখো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমার নাম্বার 1, এই অধ্যাদেশের অধীনে প্রণীত বিধির আওতায় কালেক্টরের নিকট হতে নির্ধারিত করলে লাইসেন্স নেওয়া ব্যতীত কেউ হাট বাজার স্থাপন করতে পারবে না। নাম্বার 2 যেটা বলা হচ্ছে, দেখো, উপধারা 1 লঙ্ঘন করে যে কোনো ভূমিতে হাট ও বাজার স্থাপন করলে যে ভূমিতে হাট বাজার স্থাপন করা হয়েছে এটা সহ এর সমস্ত স্বার্থ সরকার ইচ্ছা করলে বাজেয়াপ্ত করতে পারবে। এবং লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে উপধারা 2 এর অধীনে কালেক্টর কর্তৃক প্রদত্ত আদেশই চূড়ান্ত আদেশ হিসেবে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এগুলোই ছিল মূলত মূল বিষয়, তোমার হাট বাজার স্থাপনের জন্য লাইসেন্স গ্রহণ সংক্রান্ত যে আইনের বিষয় সেগুলো। এর পরের যে টপিকটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে হাট ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ হাট অ্যান্ড বাজার, অর্থাৎ হাট এবং বাজারের বৈশিষ্ট্য। হাট এবং বাজারের আসলে বৈশিষ্ট্য কি, হাট এবং বাজার কি আমরা যে কোনো স্থান বা যে কোনো জায়গাকেই বলতে পারবো না, এটার জন্য সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। তো এই বিষয়টাই মূলত আমরা এখন আমাদের আলোচনার মাধ্যমে স্পষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, মূলত হাট বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে দৈনিক বা সপ্তাহের একটা নির্দিষ্ট দিনগুলোতে জনসাধারণ তাদের পারিবারিক ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচার জন্য মিলিত হয়। হাট সংক্রান্ত বিভিন্ন মামলার রায় বিবেচনা করে হাট এবং বাজারে যে সকল বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সেগুলো মূলত আমরা নিম্নে উপস্থাপন করতেছি এখন। সেটা কি কি? নাম্বার 1, দেখো একটু খেয়াল করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাট এবং বাজার বলতে মূলত একটি স্থান, নির্দিষ্ট স্থানকে বোঝাবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য হাট এবং বাজারে। নাম্বার 2,
যে নির্দিষ্ট স্থানে হাট এবং বাজারের লোকেরা প্রতিদিন অথবা সপ্তাহের একটা নির্দিষ্ট দিনগুলোতে সমবেত হতে পারবে বা সমবেত হবে। নাম্বার 3 বৈশিষ্ট্য হচ্ছে হাট এবং বাজারে জনগণের সমবেত হওয়ার মূল উদ্দেশ্য হলো তারা তাদের কৃষি পণ্য, বাগানজাত সামগ্রী বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করবে এবং বিক্রয় করবে। নাম্বার 4 হাট এবং বাজারের মধ্যে নির্দিষ্ট স্থানে এ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থায়ী দোকানও অন্তর্ভুক্ত থাকতে পারবে। এই হচ্ছে মূলত হাট এবং বাজারের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমাদের কাছে হাট বাজার সম্পর্কে মোটামুটি একটা ধারণা এতক্ষণে হয়েছে বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। এর পরের টপিকে যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হচ্ছে পাওয়ার টু ডিটারমাইন কম্পেনসেশন অ্যান্ড অ্যাকুড হাট অ্যান্ড বাজার বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকার কর্তৃক হাট ও বাজার অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীরা, সরকার কর্তৃক হাট এবং বাজার অধিগ্রহণ করতে পারে এবং ক্ষতিপূরণও নির্ধারণ করতে পারবে, এবং এক্ষেত্রে তাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে মূলত আলোচনা করা হচ্ছে। এবং এখানে সাধারণত হাট এবং বাজার যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশের 1959 ধারা অনুযায়ী এই অধ্যাদেশের এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে অধিগ্রহণ, বাজার, হাট ও বাজার অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষমতা সম্পর্কে আইনে যে বিধান আছে সেই বিধানগুলো হচ্ছে নাম্বার 1, বর্তমানে বহাল অপর কোনো আইনে যা কিছুই বর্ণিত থাক না কেন, সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার 1950 সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের হওয়ায় উক্ত আইনের 39-এর উপধারা 1-এর দফা খ-এর আওতায় ক্ষতিপূরণ দেওয়ার পর স্থাপিত যে কোনো হাট বা বাজার বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ হতে অধিগ্রহণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা একেবারে আইনের কথা, এখানে মন গড়া কোনো কিছু বলার সুযোগ নাই, সে কারণে আমি ঠিক আইনের বিষয়টাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে আমরা একটু দেখি, কোনো হাট বা বাজার সম্পর্কিত বিষয়ে উপধারা 1-এর অধীনে বিজ্ঞপ্তি প্রকাশ করার তারিখ হতে অনুরূপ হাট বা বাজার দায়মুক্তভাবে সরকার বরাবর অর্পিত হবে। নাম্বার 3 দেখো যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে এই অধ্যাদেশের অধীনে, দ্যাট মিন্স হাট এবং বাজার যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশের অধীনে প্রণীত বিধির আলোকে নির্ধারিত পন্থায় উপধারা 1-এর অধীনে প্রাপ্য ক্ষতিপূরণ কালেক্টর কর্তৃক নির্ধারিত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তি সমূহকে কালেক্টর কর্তৃক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর, উপধারা 3-এর অধীনে কালেক্টর কর্তৃক আদেশ দেওয়ার 30 দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের নিকট কালেক্টর আদেশের বিপরীতে আপিল রুজু করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে নাম্বার 5, উপধারা 4-এর অধীনে বিভাগীয় কমিশনারের আদেশ এবং এইরূপ উপধারা 3 অনুসারে শুধুমাত্র কালেক্টরের আদেশ চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত সরকার কর্তৃক হাট এবং বাজার অধিগ্রহণ বা ক্ষতিপূরণ নির্ধারণ করার ক্ষমতা সম্পর্কে আইনের যে বিধান, সেই বিধানগুলো মূলত আমরা এতক্ষণ আলোকপাত করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত হাট এবং বাজার অর্ডিন্যান্সের যে আলোকে যে টপিকগুলো, সেই টপিকগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে টপিক যে চ্যাপ্টারটা আসছে সেটা হচ্ছে দ্য পিওর ফুড অর্ডিন্যান্স ইন্ট্রোডাকশন, অর্থাৎ পিওর ফুড অর্ডিন্যান্সের ইন্ট্রোডাকশনটা নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। এই চ্যাপ্টারে অর্থাৎ পিওর ফুড অর্ডিন্যান্সে কিন্তু আমাদের আরো কিছু বিষয় আছে, আরো কয়েকটা চ্যাপ্টার ছোট ছোট মোটামুটি ভাগ করা আছে, তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে হয়তো ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকে আমরা মূলত পিওর ফুড অর্ডিন্যান্স এর ইন্ট্রোডাকশনে যে বিষয়গুলো আলোকপাত করা হয়েছে সেই বিষয়গুলোই মূলত আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে যে বিষয়টা মূলত আলোকপাত করা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ভেজাল বলতে কি বোঝায়। দেখো এখানে পিওর ফুড অর্ডিন্যান্সে অর্থাৎ খাদ্য, পিওর ফুড অর্থাৎ একেবারে তোমার বিশুদ্ধ খাদ্য, এই বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ বলে একটা অধ্যাদেশ আছে যেটা মূলত তোমার জারি হয়েছে কত 1969
খ্রিস্টাব্দে মূলত এই অধ্যাদেশ মূলত পাস হয় এবং এই তখন থেকেই মূলত আমাদের এই পিওর ফুড অর্ডিন্যান্সের ব্যাপারে মোটামুটি যে আইনগুলো আছে সেই আইনগুলো প্রয়োগ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই অধ্যায়ে শুরুতে আমরা এটার সাথে রিলেটেড কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে খুবই মানে জানা খুবই জরুরি। অর্থাৎ এই পিওর ফুড অর্ডিন্যান্সের সাথে এটা রিলেটেড কিছু টপিক আছে যে বিষয়গুলো সম্পর্কে আমরা পরিচিত হওয়ার চেষ্টা করব আমাদের এই আলোচনার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে একটু খেয়াল করে দেখো, প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে অ্যাডাল্টারেটেড অর্থাৎ ভেজাল। ভেজাল বলতে আমরা আসলে কি বুঝি, কখন বুঝবো যে এটা আসলে ভেজাল হিসেবে গণ্য হয়েছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কোনো খাদ্যবস্তু তখনই ভেজাল বলে গণ্য হবে, দেখো খেয়াল করে, কোনো খাদ্যদ্রব্য তখনই ভেজাল বলে গণ্য হবে যখন, অনেকগুলো বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে তোমাদেরকে শুনতে হবে বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্য কোনো বস্তু এর সঙ্গে মেশানো হয় এবং একত্রে প্যাকেট করা হয় যাতে এর গুণাবলী বা ক্ষমতা হ্রাস পায় বা কমে যায় বা ক্ষতিকর ভাবে সেটা নষ্ট হয়। অথবা খ নম্বর বলা হচ্ছে, দেখো কোনো বস্তু সম্পূর্ণভাবে বা আংশিকভাবে এর জন্য প্রতিস্থাপিত হয় অথবা স্বাভাবিক উপাদানের যে কোনোটি সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কমানো হয় যাতে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে, অথবা উক্ত বস্তু এমনভাবে মিশ্রিত, রংকৃত, গুঁড়াকৃত বা আবরিত করা হয় যাতে ক্ষতি বা নিম্নমান গোপন থাকে। অথবা 15 নম্বর দেখো বলছে যে এই অধ্যাদেশ বা বর্তমানে কার্যকর অন্য কোনো আইন দ্বারা তা নির্ধারিত মানসম্পন্ন না হয়। 4 নম্বরে বলা হচ্ছে এতে মেশানো হয় বা এটিকে অন্যের সাথে মেশানো হয় বা দ্রবীভূত করা হয় এইরূপ পরিমাণে যে ক্রেতা বা ভোক্তাগণ তাতে ক্ষতিগ্রস্ত হয়। অথবা 6 নম্বর, এতে কোনো বিষাক্ত বা ক্ষতিকারক উপাদান থাকে এর ফলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে পড়ে। অথবা নাম্বার বর্গের জ, এতে যে প্রকৃতি, বস্তু বা মান থাকা উচিত তা না থাকলে অথবা প্রস্তুতকারক বা বিক্রেতা কর্তৃক যা বলে দাবি করা হয় তা না হলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভেজাল কাকে বলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো। অর্থাৎ বর্গের জ পর্যন্ত, ক থেকে বর্গের জ পর্যন্ত যে বিধানগুলোর কথা বলা হলো অল্টারনেটিভ ওয়েতে, অর্থাৎ এটার প্রত্যেকটা ঘটনা যদি ঘটে তাহলেই কিন্তু আমরা সেটাকে ভেজাল হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরে যে ইয়েটা আসছে 2 নম্বর, সেটা হচ্ছে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান, এখানে কি বলা হচ্ছে দেখো, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি সেটা একটু খেয়াল করো। অর্থাৎ কেটারিং এস্টাবলিশমেন্ট, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান বলতে হোটেল, রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, দোকান এবং যে স্থানে যে কোনো প্রকারের খাদ্য খাওয়া সরবরাহ করা বা বিক্রয় করা হয় এমন ধরনের প্রতিষ্ঠানকেই মূলত বোঝানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় বুঝতে পারছো খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান বলতে আমরা কোন ধরনের প্রতিষ্ঠানকে বুঝে থাকি। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার 3, কন্টেইনার। কন্টেইনার বলতে আমরা আসলে কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কন্টেইনার বলতে সিল করা বা বন্ধ করা বা খোলা যে কোনো ধরনের প্যাকেজ বা আধারকে বোঝাবে। একে মরিচা, সীসা, আর্সেনিক বা যে কোনো ভারী ধাতুযুক্ত হতে হবে এবং উহা কোনো কন্টেইনার বা পূর্বে ব্যবহৃত কন্টেইনার দ্বারা প্রস্তুতকৃত হতে পারবে না এবং এটা জনস্বার্থের জন্য ক্ষতিকর হতে পারবে না। তাহলে আমরা কন্টেইনার বলতে কি বুঝলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। মানে কন্টেইনার মানেই যে পুরাতন একটা দিয়ে দিলাম সেটা কিন্তু আমরা কোনোভাবে করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে কন্টেইনার মানে আমাদের বুঝতে হবে যে এটা একটা ফ্রেশ, সিল করা, একেবারে বন্ধ, সুন্দরভাবে একটা প্যাকেজ বা এটাকে বলে একটা আধারকে মূলত এটা বোঝানো হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ প্রোডাকশন প্রসেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই জানি এটা, তারপরও আরেকটু স্পষ্ট হই। দেখো এখানে
যে বিষয়টা বোঝানো হচ্ছে প্রোডাকশন প্রসেস সম্পর্কে, সেটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া বলতে গৃহপালিত পশু উৎপাদন, পুনঃ উৎপাদন, লালন পালন এবং ওইগুলি দ্বারা উৎপাদিত দ্রব্যের প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণকে বোঝাবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমাদের কাছে উৎপাদন প্রক্রিয়া বলতে যা বোঝানো হচ্ছে সেটা স্পষ্ট হয়েছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডেইরি। ডেইরি বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেইরি বলতে আমরা যে বিষয়গুলো বুঝবো সেটা হচ্ছে, দেখো, ক নম্বর, কোন খামার, গোশালা, দুধের সংরক্ষণাগার, দুধের দোকান অথবা অন্য কোনো জায়গা যেখানে দুধ সংরক্ষণ করা হয় অথবা বিক্রয়ের জন্য সরবরাহ করা হয় অথবা মাখন, ঘি, পনির, দই প্রস্তুত করা হয় অথবা উপরিভাগ থেকে কোনো বস্তু সরানো হয়, ঘন করা হয়, জীবাণুমুক্ত করা অথবা পানিযুক্ত দুধ প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা বুঝতে পারছো। এরপরে ডেইরি বলতে এবং বলছে, এটা গেল একটা বিষয়। এরপরে খ নম্বর যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, দেখো, যে ক্ষেত্রে ডেইরি মালিকের বা দুধ বিক্রয়কারী অন্য ব্যক্তির এ ধরনের বিক্রয়ের জন্য কোনো প্রাঙ্গণ থাকে না, সেক্ষেত্রে এইরূপ ডেইরি মালিক বা ব্যক্তি বিক্রয়ের জন্য বা তার দ্বারা ব্যবহারের উদ্দেশ্যে কোনো পাত্র যে স্থানে রাখে তাকেও মূলত আমরা ডেইরি হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয় তোমরা ডেইরি বলতে কি বোঝায় সেটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। নেক্সট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার বলতে আমরা আসলে কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ড্রিঙ্কিং ওয়াটার বলতে, দেখো, ড্রিঙ্কিং ওয়াটার বলতে আমরা সাধারণত যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে, দেখো, এখানে ড্রিঙ্কিং ওয়াটার বা খাবার পানীয় বলতে জলের জাতীয় মানের সাথে সামঞ্জস্যপূর্ণ সাধারণ পানি, খনিজ পানি অথবা অপর যে কোনো উৎস হতে প্রাপ্ত পানিকেই মূলত আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে খামার। ফার্ম বলতে কি বুঝি আমরা? খামার বলতে গৃহপালিত পশুপালনের প্রাঙ্গণ, চালা ও বাড়িকে বোঝানো হয়। এরপরে নাম্বার 8 যেটা বোঝানো হচ্ছে, দেখো, ফিশারি। ফিশারি বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিশারি বলতে যে স্থানে মাছ জন্মে, মাছকে প্রক্রিয়াজাতকরণ করা হয়, শুকনো হয়, পরিবহন বা খালাস করা হয়, সরবরাহ করা হয়, বিক্রয় করা হয়, এমন খামার, আড়ত, ডিপো, সেবা কেন্দ্র, স্টোর, দোকান বা প্রক্রিয়াজাতকরণ কারখানাকেও বোঝাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে, তাহলে ফিশারি বলতে নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে খাদ্য। খাদ্য বলতে আমরা আসলে কি বুঝবো বা খাদ্য বলতে কি বোঝায় সেটা আমরা মূলত একটু জানার চেষ্টা করি। তো দেখো, এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে খাদ্য বলতে যে কোনো প্রকার ভোজ্য তেল, মাছ, ফল, মাংস, তরিতরকারি বা খাদ্য পানীয় হিসাবে ব্যবহৃত যে কোনো ধরনের দ্রব্য, প্রক্রিয়াজাতকরণ পানি, বরফ বা খাদ্য উৎপাদনে প্রস্তুত দ্রব্য যা সময় মতো সরকার কর্তৃক ঘোষিত হবে। এছাড়াও নিম্নলিখিত বিষয়গুলো খাদ্য হিসেবে গণ্য হতে পারে। যেমন কোন বিষয়গুলো, দেখো একটু খেয়াল করে। ক নম্বর হচ্ছে খাদ্য প্রস্তুতে ব্যবহৃত হবে এমন কোন দ্রব্য। খ নম্বর, যে কোনো অনুমোদিত মশলা, আচার, চাটনি অথবা খাদ্য সুগন্ধি দ্রব্য। এবং ফাইনালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনো খাদ্যদ্রব্য রংকারী বস্তু, সংরক্ষণকারী দ্রব্য, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি যা খাদ্যে ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলোকে মূলত আমরা খাদ্য হিসেবে বা ফুড হিসেবে গণ্য করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে পশুজাত পণ্য, লাইভ স্টক প্রোডাক্ট। লাইভ স্টক প্রোডাক্ট বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, পশুজাত পণ্য বলতে মাংস বা মাংস দ্বারা তৈরি দ্রব্য, রক্ত, হাড়, মজ্জা, দুধ দ্বারা তৈরি দ্রব্য, ডিম, চর্বি, গৃহপালিত পশুজাত খাদ্যদ্রব্য ইত্যাদিকে বোঝাবে। এটা হচ্ছে পশুজাত পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসছে, দেখো, প্রিয় শিক্ষার্থীরা, সরি, এখানে পশুজাত পণ্যটাকে আমরা দুইবার লিখে ফেলছি। সেটা হচ্ছে এরপরের ইসে চলে যাচ্ছি আমরা।
লাইভ স্টক 12 নম্বর স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ লোকাল অথরিটি। লোকাল অথরিটি বলতে আসলে কি বোঝাবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লোকাল অথরিটি বলতে আমরা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে, যেমন ধরো ঢাকা সিটি কর্পোরেশন অধ্যাদেশ 1983, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অধ্যাদেশ 1982, রাজশাহী সিটি বরিশাল সিটি কর্পোরেশন আইন 1987, খুলনা সিটি কর্পোরেশন অধ্যাদেশ 1984, সিলেট সিটি কর্পোরেশন আইন 2001, বরিশাল সিটি কর্পোরেশন আইন 2001 বা পৌরসভা অধ্যাদেশ 1977 কর্তৃক প্রতিষ্ঠিত পৌরসভা এবং অন্য যে কোনো এলাকায় সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো কর্তৃপক্ষ বা ব্যক্তিকে মূলত স্থানীয় কর্তৃপক্ষ বা লোকাল অথরিটি হিসেবে গণ্য করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পোল্ট্রি। পোল্ট্রি বলতে আমরা আসলে কি বুঝি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পোল্ট্রি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো হাঁস মুরগির খামার, চালা, স্টোর, জীবিত হাঁস মুরগির দোকান এবং হাঁস মুরগি বা মাংসের দোকানকেও মূলত বোঝানো হবে। তার মানে পোল্ট্রি বলতে আমরা যে বিষয়টা বুঝি, যেখানে মূলত হাঁস মুরগি পালন করা হয়, যেখানে রাখা হয়, সেটার স্টোর বা চালা। আবার জীবিত হাঁস মুরগিগুলোকে আমরা অনেক সময় বিক্রয়ের জন্য যেখানে উপস্থাপন করি বা যেখানে রাখি, সেটাকেও মূলত আমরা পোল্ট্রি হিসেবে গণ্য করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে ট্রানজিট। ট্রানজিট বলতে আমরা আসলে কি বুঝবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রানজিট বলতে যে বিষয়টা বোঝানো হয় সেটা হচ্ছে এখানে স্থান বা অন্য কোনো মূল উৎস থেকে ভোক্তা পর্যন্ত ট্রানজিটের প্রত্যেকটা ধাপই মূলত অন্তর্ভুক্ত হবে। তার মানে হচ্ছে আমরা উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত, উৎপাদনকারী কাছ থেকে এটা আলটিমেট কনজিউমার যারা ভোগ করবে তাদের কাছে পৌঁছানোর জন্য মাঝখানে আমরা যে ধাপগুলো অতিক্রম করব সেই প্রত্যেকটা ধাপকেই মূলত আমরা ট্রানজিট হিসেবে অভিহিত করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূলত আমাদের গুরুত্বপূর্ণ সংজ্ঞা এই অধ্যায়ে। নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ পাবলিক অ্যানালিস্ট অর্থাৎ সরকারি বিশ্লেষক নিয়োগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সরকারি বিশ্লেষক অর্থাৎ এই যে যেহেতু খাদ্যদ্রব্যের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এখানে কিন্তু সরকার কিছু অ্যানালিস্ট নিয়োগ করে থাকেন, বিশ্লেষক নিয়োগ করে থাকেন। তো এক্ষেত্রে এই অধ্যাদেশের 4 ধারাতে, হ্যাঁ, অর্থাৎ পিওর ফুড অর্ডিন্যান্সের যে সেকশন 4-এ যে বিধানগুলো এ সম্পর্কে বলা হয়েছে সেগুলো হচ্ছে নাম্বার 1, এই অধ্যাদেশের উদ্দেশ্য কার্যকর করার জন্য প্রত্যেক স্থানীয় কর্তৃপক্ষ নিজ এলাকার জন্য এক বা একাধিক ব্যক্তিকে জনখাদ্য সরকারি বিশ্লেষক নিয়োগ করবেন। অর্থাৎ তাদেরকে মূলত অর্থাৎ ওই এলাকার স্থানীয় কর্তৃপক্ষ বা একাধিক ব্যক্তিকে মূলত জনখাদ্য সরকারি বিশ্লেষক হিসেবে নিয়োগ করবেন। অর্থাৎ জনগণের মাঝে যে খাদ্য সামগ্রী উপস্থাপন করা হবে সেটা সে অ্যানালাইসিস করে দেখবে যে সেটা আসলে কতটা মানসম্মত বা সবকিছু মেনটেন করে এই প্রোডাক্টগুলো জনসাধারণের উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছে কিনা। নাম্বার 2, যে সকল ব্যক্তি কোনো এলাকায় সরকারি বিশ্লেষক হিসেবে নিযুক্ত হবেন না তারা হলেন নাম্বার ক, যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য প্রস্তুত বা বিক্রয়ের কাজে বা বাণিজ্যের কাজে নিয়োজিত থাকে তাকে কিন্তু সরকারি বিশ্লেষক হিসেবে নিয়োগ করা যাবে না। নাম্বার খ, যদি তার নিয়োগের তারিখে তিনি নির্ধারিত যোগ্যতার অধিকারী না হন, অর্থাৎ যে তারিখে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে ওই তারিখে তিনি তার যে নির্ধারিত যোগ্যতার কথা আমরা বলছি সেই যোগ্যতা যদি তার না থাকে তাহলেও তিনি কিন্তু ওই সরকারি বিশ্লেষক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বরে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা কোনো ব্যক্তিকে সরকারি বিশ্লেষক হিসেবে নিয়োগ বা এইরূপ নিযুক্ত ব্যক্তির অপসারণ সরকারের অনুমোদন সাপেক্ষ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এই ধারার অধীনে নিযুক্ত সরকারি বিশ্লেষক বেতন বা নিয়োগের শর্তাবলী নির্ধারিত বিধি অনুযায়ী হতে হবে। নাম্বার 5 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সরকারি বিশ্লেষকের পদ শূন্য হলে, সরকারি বিশ্লেষকের পদ যদি শূন্য হয় তাহলে তার অনুপস্থিতিতে এবং তার অসমর্থের কারণে সরকার বা সরকারের অনুমোদন ক্রমে স্থানীয় কর্তৃপক্ষ কোনো ব্যক্তিকে সরকারি বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করতে পারবেন।
প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে আমি আবার এটা রিপিট করছি। দেখো, সরকারি বিশ্লেষকের পদ যদি শূন্য হয়, যে কোনো কারণে শূন্য হতে পারে, অথবা তার অনুপস্থিতির কারণে, তিনি যে কোনো কারণে অনুপস্থিত আছেন বা দায়িত্ব পালন করতে তিনি অসমর্থ হচ্ছেন, যে কোনো কারণেই হোক না কেন, সরকার বা সরকারের অনুমোদন ক্রমে স্থানীয় কর্তৃপক্ষ যারা থাকবেন তারা কি করবে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সরকারি বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ প্রদান করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমাদের কাছে সরকারি বিশ্লেষক নিয়োগের বিষয়টা স্পষ্ট হয়েছে। এর পরের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা পরিষদ সম্পর্কে আইনের বিধান, অর্থাৎ রুলস রিলেটিং টু ন্যাশনাল ফুড সেফটি অ্যান্ড অ্যাডভাইজার কাউন্সিল। অর্থাৎ এক্ষেত্রে যে মূল বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা পরিষদ গঠন এবং তাদের পরামর্শ প্রদান সংক্রান্ত চুক্তি আইনের 4 ক ধারাতে এ সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংক্ষেপে এই বিষয়গুলো, অর্থাৎ আইনে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, জাতীয় খাদ্য, এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় খাদ্য নিরাপত্তা পরিষদ পরামর্শ পরিষদ সরকারকে নিম্নলিখিত পরামর্শ প্রদান করতে পারবেন। কি কি পরামর্শ প্রদান করতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা, দেখো একটু খেয়াল করে। নাম্বার 1, দেখো, ক নম্বর, খাদ্য নিরাপত্তা ও এই অধ্যাদেশের প্রশাসন বিষয়ে, অর্থাৎ এই যে যাকে আমরা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ প্রদান করা হবে বা অ্যাডভাইজার হিসেবে যিনি আসলে সবসময় তার দায়িত্ব পালন করবে, বা তিনি আসলে কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে তিনি পরামর্শ প্রদান করতে পারবেন, এটাই হচ্ছে মূলত আমাদের আলোচনা। তো সেক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করছি। জাতীয় খাদ্য নিরাপত্তা পরিষদ সরকারকে যে বিষয় ব্যাপারে পরামর্শ প্রদান করবে তার মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার 1, ক, খাদ্য নিরাপত্তা ও এই অধ্যাদেশের প্রশাসন বিষয়ে। খ, খাদ্যের বিশুদ্ধতার নিরাপত্তা ও যথাযথ পুষ্টিমূল্য নিশ্চিত করতে খাদ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ে। গ, এই অধ্যাদেশের প্রশাসন বিষয়ে উদ্ভূত কারিগরি বিষয়ে। ঘ, মানবভোগ্য খাদ্যের বিশুদ্ধতা, মান ও নিরাপত্তা নিশ্চিত করতে মানব শক্তি, সেবা ও সুবিধা উন্নয়ন বিষয়ে। এবং খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ সম্পর্কিত নীতি ও কৌশল বিষয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তো এই বিষয়গুলো মূলত কি হবে, এই বিষয়গুলো মূলত তোমার খাদ্য নিরাপত্তা পরিষদ যখন গঠন করা হবে, তারা মূলত অ্যাডভাইজার হিসেবে সরকারকে এই পরামর্শ প্রদান করতে পারবে। এটা গেল নাম্বার 1 এর আন্ডারে যে বিষয়গুলো ছিল। এবার নাম্বার 2 তে যে বিষয়টা বলছে সেটা একটু খেয়াল করো। সরকার একটি জাতীয় খাদ্য নিরাপত্তা পরিষদ গঠন করবেন এবং নিম্নলিখিত ব্যক্তিগণ এই পরিষদের সদস্য হিসেবে তারা আসতে পারে। দেখো একটু খেয়াল করে যে কারা আসলে এই পরিষদের সদস্য হিসেবে আসতে পারে সেই বিষয়টা মূলত আমরা এখন জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কারা এই পরিষদের সদস্য হিসেবে আসতে পারবেন বা সদস্য হতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, নাম্বার ক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, তিনি এই পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হবেন। খ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, যিনি যুগ্ম সচিব পদের নিচে নন, তিনি পরিষদের সদস্য সচিব হিসেবে নিয়োজিত হবেন। গ, যুগ্ম সচিব পদের নিচে নন, কৃষি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। ঘ, যুগ্ম সচিব পদের নিচে নন, বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। ঙ, যুগ্ম সচিব পদের নিচে নন এরকম খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের এমন একজন প্রতিনিধি। যুগ্ম সচিব পদের নিচে নন, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। স, যুগ্ম সচিব পদের নিচে নন, শিল্প মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। বর্গের জ নম্বর, যুগ্ম সচিব পদের নিচে নন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। ঝ নম্বর, যুগ্ম সচিব পদের নিচে নন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। ইং নম্বর, যুগ্ম সচিব পদের নিচে নন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের এমন একজন প্রতিনিধি। ট নম্বর, যুগ্ম সচিব পদের নিচে নন, সংস্থাপন মন্ত্রণালয়ের একজন
এমন একজন প্রতিনিধি। ঠ নম্বর জেলা প্রশাসক ঢাকা। ড নম্বর মহাপরিচালক বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ঢ চেয়ারম্যান খাদ্য ও পুষ্টি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। চেয়ারম্যান রসায়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ত এফবিসিসিআই এর একজন প্রতিনিধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ সরকার একটি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করবেন, যারা মূলত এই ব্যক্তিবর্গ যাদের কথা আমরা একটু আগে এই মাত্র আলোচনা করলাম, এরা মূলত এই প্রতিষ্ঠানের সদস্য বৃন্দ হিসেবে থাকতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি। এর পরের যে টপিকটা আসছে সেটা হচ্ছে পাওয়ার অফ গভর্নমেন্ট টু ডিটারমাইন বাই rules to provide for normal constituents of articles of food and deficiencies or additions rendering such articles adulterated। অর্থাৎ খাদ্যদ্রব্যের স্বাভাবিক উপাদান সমূহ এবং তাদের ঘাটতি বা উক্ত দ্রব্য ভেজাল করার জন্য সংযোজনের বিষয়ে বিধি প্রণয়নের ব্যাপারে সরকারের ক্ষমতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিষয়গুলো, অর্থাৎ এক্ষেত্রে দ্রব্যের স্বাভাবিক উৎপাদন হবে এবং তাদের ঘাটতি বা কোনো প্রকার ভেজাল দ্রব্য যাতে সংযোজন না করা হয়, এই বিষয়গুলোর বিষয়ে যে বিধি প্রণয়নের ব্যাপারে সরকারের যে ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে যেটা বলা হচ্ছে সেই বিষয়টাই মূলত আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, নাম্বার 1, সরকার এই বিষয়ে প্রণীত বিধি অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলো নির্ধারণ করতে পারবে। কোন বিষয়গুলো? দেখো, নাম্বার ক, কোন খাদ্যবস্তুর স্বাভাবিক উপাদান সমূহ, রাসায়নিক মূল্য এবং বাহ্যিক দ্রবক সমূহ, এবং খ নম্বর, এই অধ্যাদেশের উদ্দেশ্য প্রণয়নের জন্য কোন খাদ্যবস্তুর নমুনার ক্ষেত্রে কোন উপাদানের ঘাটতি বা কোন বস্তুর সংযোজন বা পানির অনুপাত যা দ্বারা ভিন্ন রূপে প্রমাণিত না হলে এইরূপ খাদ্য বস্তুতেও ভেজালের অনুমান করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে যে বিষয়টা বলছে, দেখো, কোন সরকারি বিশ্লেষক এই অধ্যাদেশের অধীনে বিশ্লেষণের বা বিশেষণের ফলাফলের প্রত্যয়ন প্রদানের সময় উপধারা 1-এ উল্লেখিত বিধানসমূহ মেনে চলবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উপধারা 1-এ উল্লেখিত কোন বিধি প্রণীত হলে কোন বস্তুর ক্রেতা যার প্রতি এই বিধি প্রযোজ্য হবে। অর্থাৎ ভিন্নরূপ প্রমাণিত না হওয়া পর্যন্ত বিধিসম্মত খাদ্য চান বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে খাদ্যদ্রব্যের স্বাভাবিক উপাদান সমূহ বা তাদের ঘাটতি বা কোনো প্রকার যাতে ভেজাল সংঘটিত না হয়, এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ বা সরকার মূলত যথাযথ কর্তৃপক্ষকে সরকার মূলত ক্ষমতা প্রদান করে থাকে বা সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের পিওর ফুড অর্ডিন্যান্সের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের আলোচনা সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা আমার এই আলোচনাগুলো পুরোপুরিভাবে বুঝতে সক্ষম হয়েছো আশা করি। তো ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমরা পিওর ফুড অর্ডিন্যান্সের যে বিষয়গুলো আছে, আরো যে বিষয়গুলো থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমাদের এই আলোচনায় শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লেকচারের কার্যক্রম এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে উইথ মি।